ত্রিকোণমিতির সূত্রগুলো দেখব, যেগুলো আমাদের ক্লাস 9-10 এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা যখন 9.1 যে ক্লাস 9-10 এর অঙ্ক আছে, সেগুলো করতে গেলে আমাদের এই সূত্রগুলো লাগবে। তো সূত্রগুলো করার আগে আমরা প্রথমে আমাদের বিভিন্ন একটি একটি সমকোণী ত্রিভুজের কোণ বাহুকে কি বলে সেটা জেনে নেই। তো সমকোণী ত্রিভুজে আমরা জানি তিনটা বাহু আছে, একটা অতিভুজ, একটি লম্ব এবং একটি ভূমি। এখন অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহুটাকে অতিভুজ বলা হয়, অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই বাহুটা সবচেয়ে বড়, এই বাহুটাকে বলা হয় হচ্ছে অতিভুজ। কিন্তু বাকি যে লম্ব আর ভূমি, এটা এক এক সময় এক একটা হয়। এখন এটা ডিপেন্ড করে কোণের উপর। এখন যদি আমি একটা ত্রিভুজকে এ বি সি নামকরণ করি এবং যদি বি কে কোণ ধরি, বি কে যদি কোণ ধরি থিটা, কারণ বি কে কোণ ধরলে কোণের সরাসরি বিপরীত যে বাহু হয় এই বাহুকে লম্ব বলা হয় বা বিপরীত বাহু বলা হয়। কোণের সরাসরি বিপরীত, কোণের সরাসরি বিপরীত যদি বাহু হবে, এই বাহুটা হবে হচ্ছে আমাদের লম্ব বা বিপরীত বাহু। তাহলে এটাকে আমরা বলবো লম্ব বা বিপরীত বাহু। এটা লম্ব বা বিপরীত বাহু। আর বড় বাহুকে তো অতিভুজ বলাই হয়, বড় বাহু হচ্ছে অতিভুজ। বড় বাহু অতিভুজ, তাহলে বাকি থাকে একটা বাহু, এটাকে বলা হয় ভূমি বা সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু, ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে কোন বাহুকে কি বলা হচ্ছে? কোণের ভিত্তিতে সবচেয়ে একটা সমকোণী ত্রিভুজে সবসময় বড় বাহুটা হবে অতিভুজ, এটা ফিক্সড, এটার কোনো চেঞ্জ নাই। অতিভুজ সবচেয়ে বড় বাহুটা। এখন কোণ যদি বি কোণ হয়, বি যদি কোণ হয় তাহলে কোণের সরাসরি বিপরীত হচ্ছে এই বাহুটা, এই বাহুটা সরাসরি বিপরীত, যেটাকে বলা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। লম্ব বা বিপরীত বাহু। আর অবশিষ্ট একটা বাহু থাকে যেটাকে আমরা বলতে পারি ভূমি বা সন্নিহিত বাহু। এখন একই জিনিস যদি উল্টা হয়, অর্থাৎ আমরা যদি একটা ত্রিভুজ যদি এমন হয় এবং কোণ যদি আমরা এইটাকে ধরি, অর্থাৎ এইটা ছিল এ, এইটা বি, এটা সি, যদি এইটাকে কোণ ধরা হয়, থিটা ধরা হয়, তাহলে এইটা কোণ। এখন কোণ হলে এইটা কোণ হলে এইটা সবচাইতে বড় বাহু আমরা দেখতে পাচ্ছি, তাহলে এইটা অতিভুজ, এটাতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখন লম্ব আর ভূমি কোণটা, এই যে কোণ, কোণের সরাসরি বিপরীত কোণটা হয়, সরাসরি বিপরীত এদিকে আসে, এটা আসে, সরাসরি বিপরীত যদি এটা আসে তাহলে এইটাই হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। তাহলে এটা কি হবে? এটা হবে লম্ব বা বিপরীত বাহু। এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। তাহলে এইটা যদি লম্ব বা বিপরীত বাহু হয় তাহলে এইটা কিভাবে হবে? এটা অবশ্যই ভূমি হবে সেক্ষেত্রে। এটা হবে ভূমি, ভূমি বা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। তাহলে লম্ব আর ভূমি কোনটার উপর ডিপেন্ড করে? লম্ব এবং ভূমি ডিপেন্ড করছে কোণের উপরে। কোণ যেটা হবে, কোণের সরাসরি বিপরীতটা হবে লম্ব, আর সবচেয়ে বড় বাহুটা হবে অতিভুজ, আর অবশিষ্ট বাহুটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। যদি বুঝতে পেরে থাকি তাহলে এবার আমরা সূত্রের দিকে যাই। তো সূত্রের দিকে যাওয়ার পূর্বে আমি এটা ক্লিয়ার করে নিই। এটা আপাতত ক্লিয়ার করে নিই। এই ত্রিভুজটা আমাদের আপাতত প্রয়োজন নেই, আমরা এই ত্রিভুজ দিয়ে বুঝলেই হবে। তো এইটা দিয়ে আমরা বুঝি। আমাদের ত্রিকোণমিতিতে আমরা পর্যায়ক্রমে সব সূত্রগুলো লিখে ফেলি যেন পরবর্তীতে অঙ্ক করতে আমাদের কাজে লাগে। তো আমরা 1 নম্বর সূত্রটি লিখি। 1 নম্বর হচ্ছে সাইন থিটা। সাইন থিটা, সাইন থিটা সমান আমরা লিখতে পারি হচ্ছে লম্ব, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে মানে কোনটা কোনটা? লম্ব হচ্ছে এটা, মানে সাইন থিটা সমান দ্বারা এটা, অর্থাৎ এসি ডিভাইড বাই অতিভুজ এবি, এটা দ্বারাই। ওকে, এভাবে আমরা সব সূত্রগুলো লিখতে পারি। তো দ্বিতীয়তে আমরা লিখতে পারি cos থিটার সূত্রটা। cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। পরবর্তীতে আমাদের আসে tan থিটা। tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এই তিনটা আমাদের মেন সূত্র। এখন বাকি যে আরো তিনটা সূত্র আছে, ওই তিনটা এই তিনটার অপোজিট। যেমন 4 নম্বর সূত্র আমাদের আসে cot থিটা। cot থিটা, cot থিটাটা হচ্ছে tan থিটার বিপরীত, অর্থাৎ এটা যদি লম্ব বাই ভূমি হয় তাহলে cot থিটা সমান হবে হচ্ছে ভূমি বাই লম্ব। cot থিটা সমান দাঁড়ায় ভূমি বাই
লম্ব। ওকে, 5 নম্বর সূত্র দাঁড়াচ্ছে আমাদের sec থিটা। sec থিটা হচ্ছে cos থিটার বিপরীত। cos থিটা কি ছিল? ভূমি বাই অতিভুজ। তাহলে sec থিটা কি হবে? sec থিটা হবে হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। অতিভুজ ডিভাইড বাই ভূমি। 6 নম্বর দাঁড়াচ্ছে আমাদের আরেকটা অবশিষ্ট, সেটা হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত। সাইন থিটা সমান কি ছিল? সাইন থিটা সমান ছিল হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এটা কি হবে? এটার বিপরীত। বিপরীত কি? অতিভুজ বাই লম্ব। তাহলে কোসেক থিটা সমান হবে হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব অর্থাৎ এই অবশিষ্ট শেষের তিনটা হচ্ছে একটার একটার বিপরীত। ওকে, এটা হচ্ছে আমাদের কোণ ভিত্তিক তিনটা সূত্র। পরবর্তীতে যদি আমরা অন্য সূত্রে যাই, অর্থাৎ বাকি সূত্রগুলো আমরা লিখে ফেলি। 7 নম্বর সূত্র, এটা হচ্ছে সাইন থিটা ইন্টু কোসেক থিটা। এটা সমান হচ্ছে 1। এটা সমান ধরা হয় হচ্ছে 1। সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। এগুলোকে আমরা আরও উপসূত্রে ভাগ করতে পারি। যেমন আমরা যদি সাইন থিটাটাকে রাখি, তাহলে সাইন থিটা সমান আমরা কত লিখতে পারি? সাইন থিটা সমান আমরা লিখতে পারি 1 বাই কোসেক থিটা। 1 বাই কোসেক থিটা। কিভাবে? কারণ সাইন থিটা এখানে, কোসেক থিটা সাইন থিটার সাথে গুণ ছিল, ওই পারে গেলে অর্থাৎ যদি সমানের এই পারে আসে তাহলে একের সাথে ভাগ হয়ে যায়, তাহলে 1 বাই কোসেক থিটা আসে। এখন এই যে এইটা আমাদের মেন সূত্র, এইটা আমাদের মেন সূত্র। এইখান থেকে আমরা বাকি যেগুলো লিখি সেগুলো হচ্ছে উপসূত্র। যেমন সাইন থিটা সমান লিখলাম এটা, অথবা আমরা যদি কোসেক থিটাকে রাখতাম তাহলে কোসেক থিটাকে রাখলে আমরা কি লিখতে পারতাম? 1 বাই সাইন থিটা লিখতে পারতাম। অর্থাৎ সাইন থিটাকে যদি পার করে দিতাম তাহলে সেটা ভাগ হয়ে যেত। এই দুটো উপসূত্র, এই একটাই সূত্রটি উপসূত্র। তাহলে এইটা কিভাবে হয়? এই যে আমাদের যে মেন সূত্র, তো এইটাকে আসলে আমরা কিভাবে লিখতে পারি? এইটা হয় আসলে, এই যে সাইন থিটা সমান কি ছিল? সাইন থিটা সমান ছিল হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ ছিল, গুণ কোসেক থিটা সমান কি ছিল? অতিভুজ বাই লম্ব ছিল। তাহলে এই যে লম্ব উপরে এবং লম্ব নিচে গুণ অবস্থায় কাটাকাটি যায়, আবার অতিভুজ উপরে নিচে কাটাকাটি যায়, যেহেতু গুণ ছিল। তাহলে এইটা সমান কত আসে? 1 আসে। ঠিক ওই জন্যই সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান হচ্ছে 1। সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান সেজন্য আসছে কি? 1। অনুরূপভাবে আমরা লিখতে পারি 8 নম্বর, এটা হচ্ছে, এটা গেল সাইন থিটা ইন্টু কোসেক থিটা। তাহলে কস থিটা কি হবে? কস থিটার বিপরীত কে ছিল? কস থিটা ইন্টু সেক থিটা ছিল। তাহলে কস থিটা ইন্টু সেক থিটা সমান 1। অনুরূপ এরকমই ভাবেই বের করা যায়। তো এইটাকে যদি আমরা এখন উপসূত্রে ভাগ করি তাহলে কি আসে? কস থিটাকে রাখলাম, সেক থিটাকে পার করে দিলে 1 বাই সেক থিটা দাঁড়ায়, 1 বাই সেক থিটা। বা আমরা যদি সেক থিটাকে রাখতাম, কস থিটাকে না রেখে, তাহলে কস থিটা পার হয়ে যেত। তাহলে সেক থিটা সমান আমরা লিখতে পারতাম 1 বাই কস থিটা। এটা লিখতে পারতাম 1 বাই কস থিটা। আচ্ছা, এবং অনুরূপভাবে আমরা আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে কসেক থিটা আর সেক থিটা গেল, সাইন থিটা কোসেক থিটা গেল, তাহলে আমাদের অবশিষ্ট আরেকটা আছে, সেটা হচ্ছে ট্যান থিটা ইন্টু কট থিটা। এইটা সমান 1। বা আমরা ট্যান থিটা সমান কত লিখতে পারি? ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। অনুরূপভাবে সেম কট থিটা। আর এরপরে আমরা কি লিখতে পারি? এরপরে আমরা কট থিটাটা লিখতে পারি। কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। এটা গেল। এর পরবর্তীতে কি করা যায়? এর পরবর্তীতে আমাদের ট্যান এবং কটের আরো দুইটা সূত্র আছে। সেটা হচ্ছে ট্যান থিটা সমান আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা সমান লেখা যায় সাইন থিটা বাই কস থিটা, এবং কট থিটা সমান লেখা যায়, যেহেতু কট থিটা ট্যান থিটার বিপরীত, সেহেতু এটাকে লেখা যায় কস থিটা বাই সাইন থিটা। এগুলো হচ্ছে আমাদের একটা একটা সূত্র গেল। এখন আমাদের বাকি আছে হচ্ছে স্কোয়ারের সূত্রগুলো। তো স্কোয়ারের সূত্রগুলো আমরা লিখে ফেলি। আজকে সব সূত্রগুলো আমরা দেখে ফেলি।
কালকে থেকে আমরা ইনশাল্লাহ অঙ্ক শুরু করব। তো পরবর্তীতে আসে হচ্ছে 12 নম্বর যেটা সূত্র হচ্ছে সেটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, এটা সমান হচ্ছে 1। এখন এই সূত্র থেকে আবার উপসূত্র বের করা যায় দুইটা, সেটা কি? সেটা হচ্ছে আমরা সাইন স্কয়ার থিটাটাকে রাখতে পারি, তাহলে সাইন স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কয়ার থিটা, 1 মাইনাস কজ স্কয়ার থিটা লিখতে পারি। বা সাইন স্কয়ার থিটাকে না পার করে যদি কজ স্কয়ার থিটা রাখতাম, কজ স্কয়ার থিটা রাখতাম আর সাইন স্কয়ার থিটাকে যদি পার করে দিতাম, তাহলে কি আসে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা দাঁড়ায়। অনুরূপভাবে আমাদের আরও দুইটা সূত্র আছে, তো সেটা যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে আমাদের 13 নম্বর সূত্র সেটা আসছে হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, এটা সমান হচ্ছে 1। সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। বা আমরা সেক স্কয়ার থিটাকে রাখছি, ট্যান স্কয়ার থিটাকে পার করে দেই, তাহলে সেক স্কয়ার থিটা সমান কত করা যায়, এবার ছিল 1 আছে, আর মাইনাস ট্যান স্কয়ার থিটা পার করে দিলে দাঁড়ায় হচ্ছে প্লাস ট্যান স্কয়ার থিটা, এটা হচ্ছে উপসূত্রে দাঁড়ায়। বা কি করা যায়, আমরা যদি ট্যান স্কয়ার থিটাকে রাখতাম, তো ট্যান স্কয়ার থিটাকে রাখলে এটা একটু অন্যরকম হয়, সেটা হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস 1 হয়। এটা কিভাবে হয়? এটা হয় হচ্ছে এইভাবে, যদি আমরা একটু ভেঙে দেখি, এটা হয় আমাদের সূত্রটা ছিল হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, এটা সমান 1 ছিল। এটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে কি লেখা যায়, আমরা রাখতে চাচ্ছি ট্যান স্কয়ার থিটা, তো ট্যান আছে আমাদের মাইনাস, এই যে এটা আমরা দেখতে পাচ্ছি মাইনাস ট্যান স্কয়ার থিটা আছে। তো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটা আমরা মাইনাস ট্যান স্কয়ার থিটাকে রাখলাম, তাহলে ওই পারে আমাদের হয় কি 1 মাইনাস সেক স্কয়ার থিটা হয়, 1 মাইনাস সেক স্কয়ার থিটা হয়, কারণ সেক স্কয়ার থিটা এপারে ছিল প্লাস, ওই পারে গেলে মাইনাস দাঁড়ায়। এখন আমরা মাইনাস ট্যান স্কয়ার থিটা থাকুক, এই পারে কি করা যায়, সেক স্কয়ার থিটা মাইনাস এটাকে সামনে নিচ্ছি সেক স্কয়ার থিটা, আর এখানে প্লাস 1। পরের লাইনে যদি আমরা মাইনাস ট্যান স্কয়ার থিটা আবারও থাকুক, এইখানে এইটুকুর ভিতরে, এই লাইনটার ভিতরে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কত দাঁড়ায়, অর্থাৎ আমরা মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে সেক স্কয়ার থিটা হয়ে যায় প্লাস, আর এই মাইনাস এই প্লাস এই প্লাস মাইনাসে হয়ে যায় মাইনাস 1। তো পরের লাইনে আমরা উভয় পক্ষের মাইনাস তো উঠাই দিতে পারি, অর্থাৎ এই পক্ষের মাইনাস এবং এই পক্ষের মাইনাস যদি উঠাই দেই তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে ট্যান স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1 দাঁড়ায়, যেটা আমরা এখানে লিখছি। আশা করি বুঝা যাচ্ছে। 14 নম্বর সূত্রটা লিখতে পারি, 14 নম্বর সূত্র যেটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এটা সমান হচ্ছে 1। বা অনুরূপ যদি আমরা কোসেক স্কয়ার থিটাকে রেখে দিই, কোসেক স্কয়ার থিটাকে রেখে দিলাম, তাহলে কত দাঁড়ায় 1 প্লাস কট স্কয়ার থিটা দাঁড়ায়। এবং এইটা ঠিক এইটার মতো, অর্থাৎ আমরা যদি মাইনাস এই যে কট স্কয়ার আছে মাইনাস কট স্কয়ার, এখানে যদি আমরা কট স্কয়ার নেই কট স্কয়ার থিটা, তাহলে কি আসে আমাদের এইটার মতো হবে। এটার মতো যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। এইটাকেও এই যে এই সূত্রটাকেও অনুরূপ অনুরূপ এই সূত্রের মতো যে এখানে যেভাবে ভাঙলাম এভাবে ভেঙে দেখানো যায়। তো এটাকে আমি আর ভেঙে দেখাচ্ছি না, তোমরা নিজে নিজে এটা ভেঙে নিও। কোসেক স্কয়ার থিটা, এটা সি বাদ গেছে, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, এটা তোমরা নিজেরা ভেঙে নিও, এটাও সেম একইভাবে ভেঙে দেখানো যায়। তো আমাদের ত্রিকোণমিতির মেন এই কয়টা সূত্রই, অর্থাৎ আমরা মোট 14টা সূত্র লিখছি, উপসূত্র সহ অনেকগুলো হবে। তো এই 14টা সূত্রই আমাদের মেন সূত্র, এই সূত্রের বাইরে আমাদের আর ত্রিকোণমিতিতে কোনো সূত্র নেই। তো আশা করি বুঝতে পারছো। এখন এই সূত্রগুলা তোমরা মুখস্থ করে ফেলো, বা যেভাবে হোক আমাদের অঙ্ক করার সময় লাগবে একটু মনে রাখার চেষ্টা করো। আমি এটা তোমাদের পিডিএফ আকারে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে সংগ্রহ করে নিও। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকে এই সূত্রগুলো চেষ্টা করো, পরবর্তীতে আমরা আগামী থেকে অঙ্ক শুরু করবো ইনশাল্লাহ।